প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ রাষ্ট্রদূতের। পদোন্নতি পাওয়া 2 সেনা কর্মকর্তাকে পরানো হলো র্যাঙ্ক ব্যাজ, আরও আধুনিক হবে সশস্ত্র বাহিনী। আমাদের যে সোলজারিংটাকে অনেকটুকু বিনষ্ট করে দেওয়া হয়েছে, সেই সোলজারিংটাকে ফিরিয়ে এনে আরও শক্তিশালীভাবে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের একটা শক্তিশালী অস্ত্র হিসেবে থাকতে পারে। 5 আগস্ট পরবর্তী হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কারো হস্তক্ষেপ মেনে নেবে না বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, ন্যাশনাল ডিগনিটি বা জাতীয় মর্যাদা, এগুলো এই সব মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। আধিপত্যের জেরে নড়াইলের বড়কুলা গ্রামে সহিংসতায় বাবা ছেলে সহ 4 জন নিহত। 2 সাবেক ইউপি চেয়ারম্যানের আধিপত্যের জের। এলাকায় উত্তেজনা আছে। আমরা এখানে আমাদের পুলিশ এবং ইন্টেলিজেন্সের লোক থাকবে, যাতে করে ফার্দার কোনো আর মারামারির ঘটনার সৃষ্টি হতে না পারে। যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে শক্তিশালী বোম সাইক্লোন। তুষার ঝড়ের সতর্কতা জারি কয়েকটি অঙ্গরাজ্যে, ঘরবন্দি প্রায় 6 কোটি মানুষ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তার সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান। একই সাথে দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে বার্তা পৌঁছে দেন। সাক্ষাতে আলোচনা হয় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে। বাংলাদেশ ও চায়নার মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে এমন আশাবাদ জানান প্রধানমন্ত্রী। একই সাথে 2 দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে যাবে বলেও আশা তার। তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। সেই বার্তাও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত। জানান বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন। বাংলাদেশ চায়না সম্পর্কটা হয়েছে ঐতিহাসিক। সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তো ধারাবাহিকভাবে সবসময় একটা স্ট্রং সম্পর্ক। চায়না একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের। তো সবসময় একটা সম্পর্ক বজায় রাখছেন, এবং এই সম্পর্ক তাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটা নতুন মাত্রায় নিয়ে কাজ করা, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের। সময়সূচি ওইগুলা তো আর ঠিক হয়নি। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কৃষকদের জন্য কৃষি কার্ডের উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 12টায় এই বৈঠক শুরু হয়। দুপুরে সচিবালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি কার্ড দেবে সরকার। দ্রুতই পাইলট প্রকল্প আকারে এই কার্যক্রম শুরু করবে সরকার। এটি বাস্তবায়নে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে তো আমরা প্রথমেই এই জন্যই তো এই মধ্যস্বত্ব কোনো ভোগীরা যাতে কোনো সুযোগ সুবিধা না নিতে পারেন অথবা যাতে কোনো লিকেজ না হয়, সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। দেশে 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতা বলে কর্পোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন ঢাকা দক্ষিণে মোহাম্মদ আব্দুল সালাম, ঢাকা উত্তরে মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুরে মোহাম্মদ শওকত হোসেন সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে যে গাজীপুর সিটি কর্পোরেশনের গুরু দায়িত্ব আমার উপরে অর্পণ করেছেন, আমি সেই আমার শ্রদ্ধেয় নেতাকে কৃতজ্ঞতা জানাই, আমার দলের প্রতি কৃতজ্ঞতা জানাই
আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে আমাদের কি করতে হবে, আমাদের জনগণের সাথে আমাদের আচরণটা কি হবে সেটা আমাদেরকে বলেছে। আমরা সেই কথা অক্ষরে অক্ষরে পালন করব। 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ হলেও স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময়ে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের যোগ্যতা হিসাবে দলের নীতি আদর্শ জনগণের সাথে সম্পৃক্তদের মনোনয়ন দেবে বিএনপি। মির্জা ফখরুল জানান, আইনত কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ অফিস খোলা পছন্দ নয় সরকারের। নির্বাচনের পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হলো, তার মানে কি স্থানীয় সরকার নির্বাচন খানিকটা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো যাওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার নিয়োগের পর আনুষ্ঠানিক দায়িত্ব নেন আমিনুল ইসলাম। পরে সাংবাদিকদের বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার জুলাই আকাঙ্ক্ষা অনুযায়ী চলমান থাকবে। আমিনুল ইসলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। বিডিআর হত্যাকাণ্ডে আসামি পক্ষের আইনজীবী হিসেবেও পরিচিতি অর্জন করেন তিনি। এদিন বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাবি করেন, তার দায়িত্ব গ্রহণকালে জুলাই বিচার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না। বিচার প্রক্রিয়া ছিল স্বচ্ছ। ট্রাইব্যুনালের বিচার নিয়ে তার টিমের সদস্যদের বিরুদ্ধে ওঠা ঘুষ গ্রহণের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর আমাদের মিস্ত্রির বড় ভাই তাজুল ইসলাম, আমি প্রথম দিন থেকে যে জিনিসটা বলেছি যে আমরা এমন সব অকাট্য প্রমাণাদি এই আদালত উপস্থাপন করেছি, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো আদালতে গেলে এই অপরাধীদের সাজা নিশ্চিত হবে, সর্বোচ্চ সাজাই নিশ্চিত হবে। আমি বিশ্বাস করি যে জাতি সবসময় তাকে আজীবন মনে রাখবে, এবং আমরা আজকে এটা আসলে একটা প্রশাসনিক নিয়মের কারণে তিনি যাচ্ছেন, আমি আসলাম, কিন্তু আমাদের সম্পর্ক, আমাদের বন্ধুত্ব এবং আমাদের যে আকাঙ্ক্ষা, যে লক্ষ্য, এইটা আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনমনের স্বস্তি ফেরানোই এখন সরকারের মূল লক্ষ্য। বিগত সরকারের আমলে ইস্যু করা অস্ত্রের লাইসেন্সগুলো যাচাই বাছাই করে অবৈধ বা রাজনৈতিক বিবেচনায় দেওয়া লাইসেন্স বাতিল ও অস্ত্র বাজেয়াপ্তের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না এবং বাহিনীকেও জবাবদিহিতার আওতায় থাকতে হবে। এসপিদের প্রোটোকল ডিউটি কমিয়ে মূল কাজে মন দেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া বিগত সরকারের পুলিশ নিয়োগে অনিয়ম খতিয়ে দেখা এবং বিডিআর বিদ্রোহ তদন্তে নতুন কমিশন গঠনের কথা জানান তিনি। একই সাথে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, মব কালচারের দিন শেষ। কোনো যৌক্তিক কারণ ছাড়া রাস্তা অবরোধ বা মব তৈরি করে দাবি আদায়ের চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। 2006 সালে নিয়োগ বঞ্চিত এসআইদের বিষয়টিও ইতিবাচকভাবে সমাধানের আশ্বাস দেন তিনি। অনেক সময় পলিটিক্যাল ইন্টারফারেন্স আছে, অনেক সময় সমাজের বিভিন্ন শ্রেণীর ইন্টারফারেন্স আছে, কেউ বাধা দিতে পারবে না। তবে পুলিশের অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই এখানে নিশ্চিত করা হবে, যাতে তারাও ইচ্ছা মতো যাতে এই সুযোগ নিয়ে কোনো জনহয়রানি বা ভোগান্তির কারণ না হয় জনগণ। নতুন সরকারের প্রতি যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ সব দেশের বিপুল সমর্থন ও আস্থা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, বাংলাদেশও সবার সাথে আস্থার সম্পর্ক রাখবে, তবে অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ চায় না ঢাকা। এই বার্তা স্পষ্ট করা হয়েছে। সোমবার মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতের পর মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, দুই দেশকে শক্তিশালী, নিরাপদ ও উন্নত করতে কাজ করবে ঢাকা, ওয়াশিংটন। নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে শুভেচ্ছা জানাতে সোমবার সকালে মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রায় 1.5 ঘন্টা তাদের সাথে কথা বলেন তিনি। এ সময় দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় নীতি নির্ধারকদের। বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সাথে কথা না বললেও এক্স হ্যান্ডেলে নিরাপদ, শক্তিশালী ও উন্নত দেশ গড়তে একসাথে কাজ করার কথা লিখেন রাষ্ট্রদূত।
দুপুরে ঢাকায় ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ইইউ ঢাকা মিশন প্রধান মাইকেল মিলার। ঘণ্টাখানেকের বৈঠকে বিদায়ী সরকারের সংস্কার উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি পার্টনারশিপ এগ্রিমেন্ট সই করার তাগিদ দেয় ২৭ দেশের এই জোট। So we are looking at this new government to continue with a series of reforms. আইন, বিচার, প্রশাসন সহ গেল সরকারের সংস্কার কার্যক্রম নতুন সরকারও অব্যাহত রাখবে বলে আশা করি। আর আমাদের সাথে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির সব কাজ চূড়ান্ত। আশা করি দ্রুতই তা সই হবে। Sign this together with Bangladesh in the nearest possible future. যুক্তরাষ্ট্র, চীন, ভারত, সৌদি আরব, পাকিস্তান সব দেশের কাছেই সবার আগে বাংলাদেশ নীতি স্পষ্ট করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সরকারের প্রতি তাদের সর্বাত্মক সমর্থনের কথা জানিয়ে বিবাদমান সব সমস্যার সমাধানেও আশাবাদী ডক্টর খলিল। আমি যাদের সঙ্গে পর্যন্ত সাক্ষাৎ করেছি এই সরকারের প্রতি তাদের বিপুল আস্থা, আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা সেটা আমরা দেখেছি। বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, এই সব মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। এর আগে রোববার সৌদি আরব, চীন, ভারত ও পাকিস্তানের ঢাকা মিশন প্রধানও শুভেচ্ছা জানিয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নড়াইল সদরের বড়কোলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ২ ইউপি চেয়ারম্যানের অনুসারীদের পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেছে বাবা, ছেলে সহ ৪ জনের। যদিও প্রথমে খবর ছড়ায় মারা গেছেন ৫ জন, পরে নিশ্চিত হওয়া যায় সবশেষ যার মৃত্যুর খবর জানানো হয় তিনি খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। উপজেলার সিংহাসলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এই ঘটনা পুলিশ জানায় সিংহাসলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার সাথে আধিপত্য বিস্তার নিয়ে আরেক সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের বিরোধ দীর্ঘদিনের। স্থানীয়রা জানিয়েছে বিরোধের জেরে ভোরে খায়রুজ্জামানের লোকজন হামলা চালায় উজ্জ্বল শেখের লোকজনের উপর। এতে ঘটনাস্থলে নিহত হন বড়কোলা গ্রামের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ, প্রতিবেশী ফেরদৌস শেখ। পরবর্তীতে উজ্জ্বল শেখের লোকজন পাল্টা হামলা চালায় খায়রুজ্জামান মোল্লার অনুসারীদের উপর। এতে আহত হয় বেশ কয়েকজন। হাসপাতালে নিয়ে গেলে মারা যান ওসিকুর ফকির নামে একজন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফেরদৌস শেখের, ছেলে মুন্না শেখেরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশ ও সেনাবাহিনী। তিনজন মার্ডার হয়ে গেছে, এখানে লোকজনের মধ্যে একটু উত্তেজনা আছে। 3 জন এই গ্রুপের, একজন ওই গ্রুপের। তো এলাকায় উত্তেজনা আছে। আমরা এখানে আমাদের পুলিশ এবং ইন্টেলিজেন্সের লোক থাকবে যাতে করে ফার্দার কোনো আর মারামারির ঘটনার সৃষ্টি হতে না পারে। আমরা অবশ্যই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করবো এবং আইনের আওতায় আনবো। শক্তিশালী বোম সাইক্লোন আঘাত এনেছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে। তীব্র শৈত্যপ্রবাহ আর তুষার ঝড়ে বিপর্যস্ত নিউ ইয়র্ক, বস্টন, ফিলাডেলফিয়া এবং ওয়াশিংটন ডিসি। আরও অনেক শহরে জারি হয়েছে সতর্কতা। তীব্র শৈত্যপ্রবাহ আর তুষার ঝড়ে কাঁপছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। ভয়ঙ্কর বোম সাইক্লোনের আঘাতে বিপর্যস্ত একের পর এক এলাকা। সতর্কতা জারি করা হয়েছে ম্যারিল্যান্ড থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত। এর আওতায় রয়েছে প্রায় ৬ কোটি বাসিন্দা। নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সিতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, সোমবার দুপুর পর্যন্ত শুধুমাত্র জরুরি সেবা ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ থাকবে। স্কুলগুলো বন্ধ ঘোষণা করে ভার্চুয়াল ক্লাসের নির্দেশনা দেওয়া হয়েছে। গত 1 দশকে নিউ ইয়র্ক এমন তুষার ঝড়ের মুখোমুখি হয়নি। আমরা সব রকম পূর্ব প্রস্তুতি নিচ্ছি। শহর জুড়ে 22টি আশ্রয়স্থল, 11টি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল এবং 13টি স্কুলে উষ্ণতার ব্যবস্থা করা হয়েছে। ফ্লাইট আওয়ার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইতিমধ্যে ৩৫০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। পুরোপুরি কার্যক্রম বন্ধ হয়েছে জন এফ কেনেডি, লা গালিয়া এবং বোস্টন লোগান বিমানবন্দরে। উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে জলোচ্ছ্বাসের সতর্কতাও। আবহাওয়াবিদদের মতে বোম সাইক্লোন রূপ নেওয়ায় আরও ধ্বংসাত্মক হতে পারে থান্ডার স্নো। অনেক এলাকায় 1 থেকে 2 ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। এবারে শীতকালটা অসহনীয়, প্রচন্ড তুষারপাত। আমি শুধু এই ঝড় শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি।
ঝড়ের কবল থেকে গৃহহীনদের বাঁচাতে রাতভর কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা। নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে।